হিসাবটি তুই পজ করেছিলাম, তার কারণ এই ছকটা আঁকতে আমার অনেক সময় যাচ্ছে, কারণ আমার হ্যান্ড রাইটিং খারাপ, তোমাদের বারবার বলছি কি করব জন্মগত, ঠিক আছে। তারপরে এরকম ছক টক আঁকা বাঁকা চোরা অনেক কিছু হচ্ছে, আমার অনেক সময় গেছে, তাই এটাকে আমি পজ করে কেটে দিচ্ছি, ঠিক আছে। এবার যে বিষয়টা দেখো, এখানে আমরা কি করব, এখানে আমরা যে এসি সার্কিট করলাম, কটা সার্কিট করেছি? 6টা। কি কি সার্কিট করেছি না, পিওরলি রেজিস্টিভ সার্কিট শুধু আর আছে, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট শুধু এল আছে, খেয়াল রাখো, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট শুধু সি আছে, পিওরলি বলবো না, এলআর সার্কিট করেছি, সিআর সার্কিট করেছি এবং এলসিআর সার্কিট শেষে করলাম। তাহলে এই প্রত্যেকটা সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং প্রবাহের সমীকরণ, এটাই আমি অ্যাকচুয়ালি দেখবো কি, ভোল্টেজ এবং প্রবাহের সমীকরণ দেখবো, কালো পেনটা লাগবে, এটা দেখবো ভোল্টেজ এবং প্রবাহ সমীকরণ অর্থাৎ ইকুয়েশন গুলো কি পেয়েছি সেটা দেখবো। তাহলে মাথায় ভালো করে কনসেপ্টটা থাকবে, মানে সব পাশাপাশি তুলনা করব। তারপরে কি দেখবো, তারপরে দেখবো ভোল্টেজ এবং কারেন্ট, ভি মানে ভোল্টেজ, আই মানে কারেন্ট, এর মধ্যে ফেজ রিলেশন, এটা রিলেশন, আর ই এল মাথায় এন দিয়েছি মানে রিলেশন, শর্টে করেছি। তারপরে প্রত্যেকটার ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ cos θ দেখবো, এন্ড কার্যকর ক্ষমতা অর্থাৎ কার্যকর ক্ষমতার ফর্মুলা কি, হাফ I0 V0 cos θ, এটা দেখো। দেখো পুরো বিষয়টা আমরা এবার বুঝি। দেখো তাহলে পিওরলি রেজিস্টিভ সার্কিটে কি ছিল, সার্কিটে যদি ভোল্টেজ V সমান V0 sin ওমেগা t হয়, তাহলে কারেন্ট I সমান হবে I0 sin ওমেগা t। প্রত্যেকটা বুঝে বুঝে করো, ঠিক আছে। তাহলে ফেজ রিলেশন কি হবে, ফেজ রিলেশন দেখো ওমেগা টি এন্ড ওমেগা টি, অর্থাৎ ফেজের তফাৎ দুটোর ক্ষেত্রে 0। ফেজ রিলেশন বলতে ফেজের তফাৎটা দেখলেই তো বুঝতে পারবো, এর ওমেগা টি ফেজ একই আছে, অর্থাৎ ফেজের তফাৎ হচ্ছে 0, ঠিক আছে। আবেশক, সরি, তার আগে পাওয়ার ফ্যাক্টর, তাহলে পাওয়ার ফ্যাক্টর cos 0 হওয়া মানে কত, 1, cos 0 হওয়া মানে কত, এই যে থিটার জায়গায় 0 বলবে মানে 1। আচ্ছা, কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা তার মানে P সমান কি দাঁড়াবে, তার মানে দাঁড়াবে হাফ I0 V0, এই যে cos থিটার জায়গায় 0 বসা বা cos থিটা তো 1 মানে বসিয়ে দিলে এটা, এটা মানে দেখো আর এরকম লেখা যায়, এটা সেই চেঞ্জ করে ব্যাপারটাকে এরকম করা যায়, এই যে এই 2 রয়েছে মানে এটা √2 ভাগ √2 করে দিলাম, হাফটাকে ভেঙে দিলাম, তার মানে IRMS ইনটু VRMS। তাহলে এইটা কি লিখতে পারি, IRMS, হ্যাঁ, VRMS। আবার IRMS VRMS মানে কি, VRMS মানে হচ্ছে IRMS ইনটু R, VRMS মানে IRMS ইনটু R, ছোট জায়গা বলে লিখতে পাচ্ছি না, তার মানে ব্যাপারটা হবে IRMS স্কয়ার ইনটু R, এই হবে রিলেশন। তার মানে এই যে পিওরলি রেজিস্টিভ সার্কিটে পাওয়ার সত্যিকারের ব্যয় হয় এবং পাওয়ারটা খায় কে, রোধ বেটা খায়, কে খায়, রোধ, ঠিক আছে। তাহলে করে নিতে পারবে। এবার চলে এসো আবেশক, আবেশকে আমরা কি দেখেছি, ভোল্টেজ যদি V সমান V0 sin ওমেগা t হয়, তাহলে কারেন্ট, এখানে কারেন্ট পিছিয়ে থাকে 90 তে পিছিয়ে থাকে, মাথায় রাখবে, এক্ষুনি ফেসার ডায়াগ্রামে দেখিয়েছিলাম। তাহলে 90 তে পিছিয়ে থাকে মানে কি, V0 sin ওমেগা t মাইনাস 90, তাহলে এই হবে কারেন্ট এবং ভোল্টেজ। তাহলে ফেজ ডিফারেন্স কত হবে, ফেজ রিলেশন বলবো, প্রথম কথা থিটা 90 ডিগ্রি হবে, এবং ভোল্টেজের ফেজ আমি এইভাবে লিখছি, ভোল্টেজের শর্টে লিখছি, ফেজ VPH মানে ভোল্টেজের ফেজ এগিয়ে থাকে কার থেকে, কারেন্টের ফেজের থেকে, PH মানে ফেজ, কারেন্টের ফেজের থেকে ভোল্টেজের ফেজ কত এগিয়ে থাকে, 90 ডিগ্রি। আমি আমার মতন করে মানে একদম সহজ সরল করে লিখছি, তোমরা নোট করে নাও। তারপরে চলে আসো পাওয়ার ফ্যাক্টর cos θ, তাহলে থিটা 90 মানে পাওয়ার ফ্যাক্টর 0, তাহলে এখানে পাওয়ার ফ্যাক্টর এই cos θ এর জায়গায় 0 বসা মানে কার্যকর ক্ষমতা 0, একদম একদম ছকে করে নাও, এটা কিন্তু আমি বলছি জয়েন্ট নিটের জন্য খুব কার্যকরী, খুব ভালো করে বুঝে রাখো। এবার চলে আসো ধারক, ধারকের ক্ষেত্রে কি হবে, ধারকের ক্ষেত্রে ভোল্টেজ সমান কি লিখবো, V0, ভোল্টেজ সবসময় একই, এইটার থেকেই শুরু হচ্ছে সোর্স ভোল্টেজ এটা। তাহলে কারেন্ট কি হবে, কারেন্ট, এই যে ধারকে কি হয়, ফেসার ডায়াগ্রাম, এলসিআর এর ফেসার ডায়াগ্রাম থেকে আবার মনে করো, ভিসি নিচের দিকে দেখাচ্ছিলাম না, ভিসি নিচে আর কারেন্ট এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে এখানে ভোল্টেজ পিছিয়ে আছে কারেন্টের থেকে, কারেন্ট এগিয়ে আছে, তাহলে কারেন্ট এগিয়ে আছে এবং 90 তে, তার মানে লিখবো sin ওমেগা t প্লাস 90, কি লিখবো, sin ওমেগা t প্লাস, দেখো আগেরটা মাইনাস ছিল, মাইনাস, এটা প্লাস, ছোট করে দরকার একটু জুম করে দেখে নেবে, ঠিক আছে। তারপরে চলে এসো, তাহলে রিলেশন থিটা, প্রথম কথা ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি, এন্ড এখানে ভোল্টেজের ফেজ মানে PH লিখছি, ইজ স্মলার দ্যান কারেন্টের ফেজ এবং 90 ডিগ্রি কম, সেটা কারেন্ট মানে I এর ফেজ, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর বুঝতেই পারছো 90 মানে 0, কার্যকর ক্ষমতাও 0। এবার চলে এসো এলআর সার্কিটে কি হবে, এলআর সার্কিটে
এইটা না একটুখানি কনসেপ্ট দিয়ে বোঝো। দেখো এল কি করে, এল আচ্ছা ভোল্টেজটাকে লিখে নিই। ভোল্টেজ ভি মানে কি, ভি জিরো সাইন ওমেগা। এলসিআর যদি বোঝো না, প্রত্যেকটা আলাদা করে আর পড়তে হয় না, এলসিআর ঠিকঠাক বুঝে বাকিগুলো কি হবে অটোমেটিক বুঝে যাবে, অটোমেটিক বুঝে যাবে। দেখো তাহলে এলআর সার্কিটে কি হয়, এলআর সার্কিটে দেখো ভি সমান হয় ভি জিরো সাইন ওমেগা টি, ভি সমান ভি জিরো সাইন ওমেগা টি। এবার চলে এসো, এবার চলে এসো কি হবে না, দেখো এই জায়গাটা এরকম লেখা যাচ্ছে কারেন্ট। তাহলে কারেন্ট কি হবে শোনো, এল এর টেন্ডেন্সি হচ্ছে, ভালো করে বোঝো, এল এর টেন্ডেন্সি হচ্ছে কারেন্টকে পিছিয়ে রাখা। এই যে এল যখন পিওরলি ইন্ডাকটিভ সার্কিট হচ্ছে 90 তে পিছিয়ে রাখে না, কারেন্টকে পিছিয়ে রাখে, ভোল্টেজকে এগিয়ে রাখে। তাহলে এখানেও এল এর টেন্ডেন্সি হচ্ছে পিছিয়ে রাখা, আর কি করে, পিছিয়েও রাখে না এগিয়েও রাখে না, ফেজের পিছিয়েও রাখে না। এই যে আর এর জন্য কি, ফেজের তফাৎ জিরো। একটু কনসেপ্টে বোঝো, কনসেপ্টে বোঝো, সহজে কনসেপ্টে আঙুল লাগিয়ে দিচ্ছে। দেখো এল এর টেন্ডেন্সি কি, এল এর টেন্ডেন্সি হচ্ছে কারেন্টকে পিছিয়ে রাখা, ভোল্টেজকে এগিয়ে রাখা 90 তে, আর কোনো কাজ করে না। কিন্তু যেহেতু এখানে আর আছে, তাহলে 90 তে পেয়েছে, কারণ আর তো 0 ডিগ্রি ফেজে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে তফাৎটা 0 ডিগ্রিতে করার চেষ্টা করবে, আর এল চেষ্টা করবে 90 ডিগ্রি। তাহলে এই দুটোর ব্যালেন্স হবে, তো ব্যালেন্স হয়ে থিটায় নিয়ে যাবে, একদম নিজের মতন করে বোঝো কি নিয়ে যাবে, থিটায়, অর্থাৎ সাইন ওমেগা টি। তাহলে এখানে -90 ছিল, এটা -90 লিখবো না, থিটা লিখবো। কনসেপ্ট বোঝো, এই যে এল এর ভূমিকাটা বোঝো, তাহলে এল আর এর ভূমিকা বোঝো। এখানে তো আর 90 ছিল, এখানে তো আর 90 হবে না, যেহেতু 8 ঢুকে আছে। ওকে, এবার চলে এসো, তাহলে এখানে 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 এর তফাৎটা কত আমি বলতে পারবো না, থিটাই রেখে দেবো, কারণ এখানে থিটা 0 না 90 না নির্দিষ্ট করে বলা যাবে না, কারণ পিওর সার্কিট না তো। এবং এখানে বলবো ভোল্টেজের ফেজ এগিয়ে থাকে কার থেকে, কারেন্টের ফেজের থেকে, ভোল্টেজের ফেজ এগিয়ে থাকে কারেন্টের ফেজ থেকে। এবার চলে এসো, ও সরি, তাহলে এবার এইটা, এই যে cos থিটা, এখানে cos থিটা মানে কি হয় বলো, আবার বলছি এলসিআর মনে করো, এলসিআর মনে করো, এলসিআর সেই ট্রায়াঙ্গেল, আমি এই জায়গায় এঁকে আবার মুছে দেবো। দেখো ট্রায়াঙ্গেলটা মনে করো, এই করেছিলাম, এই ছিল জেড, এই ছিল থিটা, এটা হচ্ছে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, মুছে দেবো এটা। দেখো এলসিআর এটা করেছিলাম না, আর এটা ছিল আর। এবার শোনো, এখানে সি নেই, বাট শুধু ওমেগা এল আছে, তাহলে ব্যাপারটা এই জানাচ্ছে। তাহলে এই যে এখানেও ট্রায়াঙ্গেলটা এরকম একই হবে, তাহলে এখান থেকে তাহলে cos থিটা বার করে নাও। ভুলে গেলে টেকনিক, এই ট্রায়াঙ্গেলটা বুঝে রাখবে, কিচ্ছু ভুলবে না। দেখো cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোণটা অর্থাৎ বেস বাই হাইপোথিসিস। দেখো ভূমি কোণটা, ভূমি এইটা যদি অ্যাঙ্গেল হয়, তাহলে এইটা লম্ব হবে, তার অ্যাঙ্গেলের বিপরীত লম্ব হয়, অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা লম্ব, তাহলে এইটা হচ্ছে ভূমি আর, আর অতিভুজ মানে জেড, তাহলে কি হবে আর বাই জেড। তাহলে এই জায়গায় আমরা কি লিখবো, এই জায়গায় পাওয়ার ফ্যাক্টর মানে লিখবো আর বাই জেড, লিখবো আর বাই জেড। ঠিক আছে, এবার চলে এসো, তাহলে এইবারে এই জায়গায় চলে আসি, তাহলে এই জায়গায় পাওয়ার মানে কি হবে, এখানে থিটা মানে তো থিটা, থিটা তো আর কিছু করা গেল না, থিটা মানে থিটা, বাট cos থিটা মানে কি আর বাই জেড, তাহলে এই জায়গায় বসিয়ে দাও, এটা মানে কি আর বাই জেড, আর বাই জেড। তাহলে এখান থেকে আবার করো হাফ I0, V0 মানে কি আবার I0 ইনটু জেড, আবার আর বাই জেড। এই যে V0 মানে কি, ভি মানে IR, আরটাই এখানে তো জেড, আরটাই তো এখানে জেড, তাহলে কি লিখবো I0 জেড। তাহলে দেখো জেড মামার বাড়ি থাকছে কি হাফ অফ I0 স্কয়ার ইনটু আর। এবার দেখো আবার যদি একটু কায়দা করো, এই জায়গায় এই যে I0 বাই √2 ইনটু I0 বাই √2, I0 বাই √2 মানে IRMS ইনটু IRMS ইনটু আর, তার মানে আলটিমেট হবে কি, শর্ট জায়গায় বোঝাচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে, IRMS এর স্কয়ার ইনটু আর। বোঝা গেল? তাহলে আলটিমেট আমরা লিখতে পারি যে থাকবে, পড়ে থাকবে কি, পড়ে থাকবে IR। তার মানে কি এখানে পাওয়ারটা শুধু ব্যয় করে রোধ, পাওয়ার কে ব্যয় করে, রোধ, পাওয়ার কে ব্যয় করে, রোধ। ঠিক আছে, এবার চলে এসো, তার মানে আবেশক কোনো পাওয়ার ব্যয় করে না, আমি যখন পড়েছিলাম বুঝেছিলাম আবেশক কোনো পাওয়ার ব্যয় করে না, ও পাওয়ার স্টোর করে রাখে চৌম্বক শক্তি হিসাবে, আর এ কি করে অ্যাকচুয়ালি ব্যয় করে। এই যে ক্ষমতাটা হচ্ছে ব্যয়িত ক্ষমতা, মাথায় রাখবে সর্বদা, ব্যয়িত মানে সার্কিট থেকে কতটা নষ্ট হচ্ছে, সার্কিট থেকে কতটা বেরিয়ে যাচ্ছে, তাপ শক্তি হিসাবে বার করে দেয়, রোধ কি করে তাপ শক্তি হিসাবে নষ্ট করে দেয়, তাই এইটাই পাচ্ছি, আবেশকের মধ্যে ঢুকবে না। এবার চলে যাবো সিআর সার্কিট, সিআর সার্কিটে ভি সমান তাহলে কি লিখবো, V0 সাইন ওমেগা টি, আই মানে কি লিখবো, আই মানে লিখবো I0 সাইন, বলো সবসময় আবেশকে যা হবে মাথায় রাখবে, ঢালকে তার উল্টোটা হবে, এ মাইনাস থিটা ছিল, তাহলে এই জায়গাটা হয়ে যাবে প্লাস থিটা, এইটা খেয়াল রাখবে, প্লাস থিটা কি হবে ওমেগা টি
প্লাস থিটা কারেন্টের সমীকরণ। এবং আরো অন্যভাবে বুঝতে পারো, দেখো এই ধারক 90 তে এগিয়ে থাকে, তাহলে এই যে ভোল্টেজের থেকে কারেন্ট এগিয়ে থাকে, তাহলে এখানে যেহেতু ধারক আছে এখানেও কারেন্ট এগিয়ে থাকবে, কিন্তু 90 তে এগোতে পারবে না, কারণ আর ঢুকে রয়েছে তোর মধ্যে, কারণ আরো তোর মধ্যে ভূমিকা রাখছে, তাই তার বদলে থিটা এগিয়ে থাকছে। তাহলে এই জায়গায় কে এগিয়ে থাকছে, তাহলে ভোল্টেজের ফেজ পিছিয়ে থাকছে কার থেকে না কারেন্টের ফেজের থেকে, ঠিক আছে। এন্ড এই জায়গায় কতটা পিছিয়ে থাকছে, থিটা পরিমাণ, বা কারেন্ট এগিয়ে থাকছে থিটা পরিমাণ। এবং এখানে এটাও তাহলে কি হবে, এটা নিশ্চয়ই বোঝাতে হবে না, R/Z হবে। মানে অ্যাকচুয়ালি এখানে যখন ওমেগা এল থাকছে না, ছবিটা উল্টো দিকে চলে যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ছবিটা এই জিনিসটা হয়, তখন ব্যাপারটা এই দাঁড়া, এই ওমেগা এল তো নেই, ওমেগা এল তো উপরে টানে আর 1/ωc নিচে টানে, তাহলে এই হচ্ছে অনুমান 1/ωc, এই হচ্ছে আর, এই হচ্ছে জে, আর এই হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে তুমি cos থিটা কি করে পাবে, যে cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এইটা লম্ব, ঠিক আছে। আমি যখন ওই সিআর সার্কিট পড়িয়েছিলাম বুঝিয়েছিলাম, তাহলে কি হবে R/Z। এবার এই জায়গাটায় কি হবে, এই জায়গায় হচ্ছে দেখো, এখানে আমি আর করাচ্ছি না, একদম এই জায়গায় যে টেকনিক করেছিলাম এখানে সেম টেকনিক আসবে। হ্যাঁ, সেম টেকনিক, মানে এখানেও আসবে I² RMS, মানে IRMS স্কয়ার ইনটু R, অর্থাৎ এখানে রোধ শুধু শক্তি ব্যয় করে, আবেশক কোনো শক্তি ব্যয় করে না, সরি ক্ষমতা ব্যয় করে না। এবার চলে এসো LCR, বলো LCR তো এক্ষুনি করে এসেছে, এখন গরম গরম লুচি খেয়ে নাও, গরম লুচি। তাহলে এখানে V সমান কি লিখবো, V0 sin ওমেগা t, ঠিক আছে। আচ্ছা, এখানে I সমান কি লিখবো, I0 sin ওমেগা t মাইনাস থিটা। বাট এখানে থিটার কিন্তু 3 রকম কন্ডিশন হতে পারে, মানে ভোল্টেজ যে থিটা 0 হতে পারে। থিটা কখন 0, যখন ওমেগা এল সমান 1/ωc। দেখো ফেজের তফাৎ এবার বোঝাচ্ছি, থিটার ভ্যালু 0 হয় কখন, ওমেগা এল ইকুয়ালস টু 1/ωc। থিটা গ্রেটার দ্যান 0 হয় কখন, না গ্রেটার দ্যান 0 হবে যখন ওমেগা এল ইজ গ্রেটার দ্যান 1/ωc। ওই যে tan থিটা সমান ওমেগা এল মাইনাস 1/ωc বাই আর ছিল, ওখান থেকে বুঝে নাও, খুব সুন্দর করে বুঝিয়েছিলাম এলসিআর এ। এন্ড থিটা স্মলার দ্যান 0 হতে পারে যখন ওমেগা এল ইজ লেস দ্যান 1/ωc। তাহলে যখন এই কেসটা হচ্ছে, যখন এই প্রথম কেস, এটা 1 নম্বর কেস, কালার চেঞ্জ করি, দেখো যখন কারণ ছোট জায়গা তো, এটা 1 নম্বর কেস। 1 নম্বর কেসে ভোল্টেজ এবং কারেন্টের ফেজ সমান, এই আই এন্ড ভি, আই মানে ভি বুঝো না, সমস্যা হয়ে গেছে, ছোট জায়গা তো, মানে আই এর ফেজ, কারেন্ট এবং ভোল্টেজের ফেজ সমান। যখন থিটা বড় 0 থেকে বড়, তার মানে কারেন্ট পিছিয়ে, কারণ নেগেটিভ আছে তো, তাহলে থিটা 0 থেকে বড় মানে এটা নেগেটিভই থাকছে, মানে কি কারেন্ট পিছিয়ে থাকছে, ভোল্টেজ এগিয়ে থাকছে। তাহলে এই কেসটায় ভোল্টেজ এগিয়ে কারেন্ট পিছিয়ে, তার মানে ভোল্টেজ কারেন্টের থেকে বড় বোঝাচ্ছি না, ছোট জায়গা বলে আমাকে বাধ্য এরকম করে লিখতে হচ্ছে, ভোল্টেজের ফেজ কারেন্টের ফেজের থেকে বড়। যখন থিটা নেগেটিভ, 0 থেকে ছোট মানে কি থিটা নেগেটিভ, আর থিটা নেগেটিভ হওয়া মানে কি ভালো করে বোঝো, তার মানে এটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হবে, তার মানে আই থিটা অ্যাঙ্গেলে এগিয়ে থাকবে, ফেজে এগিয়ে থাকবে কার থেকে, ভোল্টেজের থেকে। অর্থাৎ এখানে আই এগিয়ে থাকবে, বা ভোল্টেজ উল্টো ভাবে বলতে পারি, ভোল্টেজ পিছিয়ে থাকবে কারেন্টের থেকে। ওকে, এবার চলে এসো, তাহলে এই জায়গাটা পাওয়ার ফ্যাক্টর কি হবে, পাওয়ার ফ্যাক্টর নিশ্চয়ই আর বোঝাতে হবে না, ঠিক এর মতনই হবে R/Z। আর যখনই Z থাকবে এই তখন এটা কি হয়ে যাবে, I² RMS ইনটু R। এক্ষুনি দেখিয়েছি, ওই কারণে এটা বিস্তারিত বললাম না। তাহলে এখানেও কেবলমাত্র রোধই পাওয়ারটা ব্যয় করে। ওকে, পরিষ্কার বোঝো। এবার আমি একটুখানি ওয়াটলেস কারেন্টের কনসেপ্ট বইতে নেই, তাও আমি ধরিয়ে দিচ্ছি। দেখো তাহলে এই জায়গাটা, এটা কি শুধু রোধ আছে, পাওয়ার ব্যয় করছে, তাহলে এখানে ওয়াটলেস কারেন্ট হয় না। এখানে এই শুধু রোধ থাকলে কখনো ওয়াটলেস কারেন্ট হচ্ছে না, শুধু আবেশক থাকলে কোনো পাওয়ার ব্যয় করে না, মানে এই হচ্ছে ওয়াটলেস কারেন্ট। এখানে যে কারেন্টটা যায় সেটা ওয়াটলেস কারেন্ট বলবো, যে কারেন্টটা যায় সেই কারেন্টটাকে ওয়াটলেস কারেন্ট বলবো, ঠিক আছে। অর্থাৎ কোনো পাওয়ার ব্যয় করছে না, শুধু ধারক থাকলে কোনো পাওয়ার ব্যয় করে না, তাহলে এটা হচ্ছে ওয়াটলেস কারেন্ট, ঠিক আছে। আচ্ছা, এল আর থাকলে দেখো কারেন্ট যাবে সার্কিটের মধ্যে দিয়ে, এবং রোধ পাওয়ার ব্যয় করবে, ঠিক আছে। তাহলে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্টটা যাচ্ছে তখন হচ্ছে ওয়াটলেস, আর যখন রোধে যাচ্ছে তখন আর কিন্তু ওয়াটলেস বলবো না। এখানেও কেসটা তাই, যখন ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে ওই জায়গায় কারেন্টটা হচ্ছে কি ওয়াটলেস, আর রোধে গেলে পাওয়ার ব্যয় করছে।
এখানে এলসিআর এ কি হচ্ছে, একই রকম গল্প, এল আর সির মধ্যে দিয়ে গেলে ওয়ার্ডলেস, আর যখন আর এ যাচ্ছে ওয়ার্ড। তাহলে বর্তনীর কারেন্টটাকে কিন্তু এসব ক্ষেত্রে আর ওয়ার্ডলেস বলতে পারবো না। যখন পাওয়ার ব্যয় হচ্ছে বর্তনীর কারেন্ট কিন্তু ওয়ার্ডলেস না, কিন্তু এই দুটো কেসে বর্তনীর কারেন্টটাই হয়ে যাবে ওয়ার্ডলেস। কি কনসেপ্ট ক্লিয়ার? একদম কনসেপ্টে আগুন ধরিয়ে দিলাম। ধামাকাদার কেস, কি ধামাকাদার কেস না। আমি বলেছি এলসিআর খুব খুব গুরুত্বপূর্ণ অল্টারনেটিং কারেন্টের মধ্যে। কেন? তার কারণ তোমার এই হাতের প্রিয় মোবাইল থেকে শুরু করে তোমার বাড়ির টিভি, রেডিও, যদিও এখন রেডিও লোক শোনে না, আগেকার দিনে শুনতো, দাদু ঠাকুমার কাছে গল্প শুনেছে, প্রত্যেক জায়গায় এলসিআর এর খেলা। কিসের খেলা? এলসিআর এর খেলা। এই এলসিআর যদি না আবিষ্কার হতো, এলসিআর যদি না আবিষ্কার হতো, তোমার এই মোবাইলও কাজ করতো না, টিভিও কাজ করতো না, রেডিও কাজ করতো না। তাহলে এলসিআর এর কোন ব্যাপারটা সব থেকে গুরুত্বপূর্ণ? এলসিআর এর রেজোনেন্স। কি? এলসিআর রেজোনেন্স। এবং এলসিআর বলতে সিরিজ যে এলসিআরটা, এলসিআর শ্রেণী অনুনাদ, কি বলবো, এলসিআর শ্রেণী অনুনাদ বা এলসিআর সিরিজ রেজোনেন্স। সব জায়গায় এরকম সিরিজ কম্বিনেশনে এলসিআর লাগানো আছে। না থাকলে কলা হতো, কলা কিচ্ছু হতো না। ব্যাপারটা কি? ব্যাপারটা বুঝি, চলো আগুন লাগিয়ে দিই। আগুন আগুন দেখো, I0 সব বুঝবো পাটে পাটে, সজল স্যার সব বোঝাবে। এটা মানে কি? V0/Z আগেই করেছি এলসিআর পড়ার সময়। আবার জেড মানে কি লেখা যায় আমরা দেখে এসেছি। জেড মানে দেখো তো, সেই ট্রায়াঙ্গেল থেকে মনে করো, এক্ষুনি আগে আমরা এলসিআর পড়েছি, দেখো পড়িয়েছি, ওখান থেকে এটা লেখা যায় r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কয়ার লেখা যায়। আবার দেখো তো, এটা মানে এরকম লেখা যায় কিনা, IRMS। IRMS মানে কি? IRMS মানে হচ্ছে I0/√2। এই যে I0 তো পিক ভ্যালু অফ কারেন্ট, তাহলে পিক ভ্যালু অফ কারেন্টের সাথে যদি 1/√2 গুণ করি তাহলে IRMS পাই, মানে √2 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা মানে দেখো এরকম লেখা যাচ্ছে কিনা, V0/√2 √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc এর হোল স্কয়ার। এবার এখানে একটা আগুন লাগার চান্স আছে। আগুন লাগার, কোথায় আগুন লাগার চান্স আছে? আমার নীল পেনটা কোথায় গেল? কোথায় আগুন লাগার চান্স আছে না, এই পার্টটা বা এই পার্টটা একই ব্যাপার। এই জায়গায় একটা আগুন লাগার চান্স আছে। কি আগুন লাগার চান্স আছে না? এরকম তো হতেই পারে যে ওমেগা এল ইকুয়ালস টু 1/ωc। মানে কি? তুমি এই ফ্রিকোয়েন্সিটা চাইলে চেঞ্জ করতে পারো, এই যে আমরা টিভি এই রিমোট এই 621, 622, 600 মানে স্টার জলসা, মা কাকিমারা বেশি দেখে তো স্টার জলসা থেকেই শুরু করলাম, টিভি ছাড়লেই স্টার জলসা, ঠিক আছে? তা 621, 622 দিচ্ছ মানে কি, যে বারবার আলাদা আলাদা করে এই চ্যানেলে ঢুকছো, মানে কি অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছো। বা আগেকার দিনের যে পুরোনো আমলের যে টিভি ছিল, এই যে টিভির নব ঘোরানো, ঘ্যাট করে ঘোরানো হতো, এই ঘোরানো মানে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছে। ওর মধ্যে এলসিআর লাগানো আছে, সেই এলসিআর এর ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছে। তাহলে এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে করতে এমন হতে পারে যে এই ওমেগা এল মানে কি? ওমেগা এল মানে হচ্ছে আবেশী প্রতিঘাত, অর্থাৎ ইংরেজিতে বললে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, হুইচ ইজ বিং রিটেন বাই এক্সএল। and 1/ωc টা কি? 1/ωc হচ্ছে ধারকী প্রতিঘাত, which is being written by x, অর্থাৎ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে এই দুটো প্রতিঘাত যদি সমান হয়ে যায়, কিসের জন্য? ওমেগার কিছু একটা ভ্যালুর জন্য, চেঞ্জ করে করে দেখছি কোন একটা জায়গায় সমান হয়, সমান হলেই আগুনটা ধরে যাবে। কি আগুন ধরবে? দেখো এই পার্টটা বা এই পার্টটা জিরো হবে, একই ব্যাপার। এর এক্সপ্লেনেশন যেমন হবে, এর এক্সপ্লেনেশনও তেমন হবে। নেচার দুটোরই এক, কিন্তু মাথায় রাখবে শুধু √2 টাইমস রয়েছে নিচে, আর তো কিচ্ছু না। তাহলে এই পার্টটা সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে। কেন ম্যাক্সিমাম হবে? মানে I0/IRMS। কেন? তার কারণ এই যে এই হরে সবথেকে মিনিমাম ভ্যালু কখন হবে? যখন এই পার্টটা বা এই পার্টটা জিরো দাঁড়াবে। তুমি বলবে কেন স্যার, এর থেকেও তো কম হতে পারে। কি না, 1/ωc যদি গ্রেটার দ্যান 1/ωL হয়, একদম ঠিক কথা। হোলের ভিতরে কি হচ্ছে? নেগেটিভ ভ্যালু মানে তুমি মনে করছো কি? তুমি মনে করছো এই জায়গায় আরো কমে যাবে, এই হর আরো কমবে না। তার কারণ এখানে বর্গ আছে, ভুলে গেলে চলবে না, বর্গ আছে। নেগেটিভ থাকলেও সেটা পজিটিভ করবে। তাহলে মিনিমাম হর কখন হবে? হরের ভ্যালুটা কখন মিনিমাম হবে?
এটা সমান এটা হবে। তাহলে এইটা পুরো মিনিমাম যখন হয়ে যাচ্ছে, মিনিমাম মানে আমি নিচে দাগ দিচ্ছি, নিচে অ্যারো মারছি, এটা যখন মিনিমাম হয়ে যাচ্ছে বা এটা যখন মিনিমাম হয়ে যাচ্ছে, হর মিনিমাম হয়ে যাওয়ার অর্থ দেখো I0 অথবা IRMS ম্যাক্সিমাম হচ্ছে। এটা সব থেকে কম, তার মানে এটা সব থেকে বেশি। নিচে কম মানে কি রেশিওটা সব থেকে বেশি, অর্থাৎ এটা বেশি। নিচে কম মানে কি রেশিওটা সব থেকে বেশি, মানে এটা বেশি। একই ব্যাপার। তার মানে আগুনটা কোথায় ধরলো, সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম IRMS পাবো বা ম্যাক্সিমাম পিক ভ্যালু পাবো। এবং একটা জিনিস মাথায় রাখবে, নিশ্চয়ই যখন ওমেগা লিখছি মানে ভ্যারিয়েবল, যে কোনো মান হতে পারে, যে কোনো মান হতে পারে, তাহলে ওমেগার কোনো একটা নির্দিষ্ট মানের কারণেই তো এই ঘটনাটা ঘটবে। ওমেগা চেঞ্জ করে 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 দেখবো তো, ওমেগা চেঞ্জ করছে করে করে করে, ওমেগা অর্থাৎ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা অর্থাৎ এই কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির একটা নির্দিষ্ট মানের কারণেই এইটা হবে। তাহলে যে নির্দিষ্ট মানের কারণে হবে সেটাকে আমি ওমেগা জিরো বলছি। কি বলছি? ওমেগা জিরো। তাহলে ওমেগা জিরো এল ইকুয়ালস টু হবে ওমেগা জিরো সি, মানে একটা এই নির্দিষ্ট মানের কারণে তো ঘটনাটা ঘটবে, সেটাকে ওমেগা জিরো লিখছি। ঠিক আছে, তার মানে তখন পাচ্ছি ওমেগা জিরো স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/LC, অর্থাৎ ওমেগা জিরো সমান 1/√LC। তাহলে এই আগুনটা যখন লেগে যাচ্ছে, মানে ওমেগা চেঞ্জ করতে করতে, অর্থাৎ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে করতে যখন এর ভ্যালুটা 1/√LC সমান করছো, তখন I0 বা IRMS এর ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে, অর্থাৎ তখন বলবো অনুনাদ ঘটেছে। কি বলবো? বা রেজোনেন্স ঘটেছে। এবং তখন এই ফ্রিকোয়েন্সিটাকে বলবো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বা অনুনাদি কম্পাঙ্ক। কি বলবো? অনুনাদি কম্পাঙ্ক না, আমি বলছি কৌণিক কম্পাঙ্ক। তোমরা এই জায়গায় গুলিয়ে ফেলো সব, হ্যাঁ, এটা কৌণিক কম্পাঙ্ক, কয়াকা ময় কয়াকা ময়াকা, কৌণিক কম্পাঙ্ক। অর্থাৎ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে এটা অনুনাদি কম্পাঙ্ক। তাহলে এখান থেকে আমরা চাইলে লিনিয়ার ফ্রিকোয়েন্সি বা রৈখিক কম্পাঙ্কটাও বার করতে পারি। উই নো দ্যাট ওমেগা ইকুয়ালস টু 2πf, যেখানে এফটা কি লিনিয়ার। এই যে ওমেগা সমান 2πn করেছি তো অনেক জায়গায়, এনটা এখানে এফ লিখছি। তাহলে এটা যখন ওমেগা জিরো হবে তখন চেঞ্জ হবে কার জন্য? এফ জিরোর সাথে, এফ এর জন্য। তাহলে এটা তখন এফ জিরো হবে। তার মানে এফ জিরো সমান আমরা লিখতে পারি 2π বাই, সরি কি হচ্ছে, হ্যাঁ, f0 মানে লিখতে পাচ্ছি ওমেগা 0/2π। তাহলে এটা সমান দেখো তো, এই যে ওমেগা 0 মানে তো এইটা, তাহলে 1/2π√LC। তাহলে এই কৌণিক কম্পাঙ্কের জন্য রেজোন্যান্স ঘটবে, বা বলবো এই রৈখিক কম্পাঙ্কের জন্য রেজোন্যান্স ঘটবে। কোনটা ভ্যালু? এইটা ভ্যালু। তাহলে এটাকে বলা হচ্ছে অনুনাদি। একদম কনসেপ্ট ক্লিয়ার রাখবে, অনুনাদি রৈখিক কম্পাঙ্ক, অনুনাদি রৈখিক কম্পাঙ্ক। কথা বোঝা গেল? ঠিক আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। অর্থাৎ বলবো রেজোন্যান্স লিনিয়ার ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্স লিনিয়ার ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই পার্টটা জিরো বা এই পার্টটা জিরো। তার মানে I0 যদি লিখি, পাশে লিখছি I0 যদি লিখি, তাহলে I0 ইকুয়ালস টু তখন হবে V0 বাই, এটা 0 মানে কি √R, তার মানে অনলি R। ভালো করে বোঝো, কি হবে? অনলি R। ঠিক আছে, বা IRMS যখন লিখছি, IRMS যখন লিখছি, তখন এর ভ্যালু দাঁড়াবে V0 বাই √2 R। এবার দেখো, এটা তো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এই কারণে এখানে M দিয়ে দিচ্ছি, M ফর ম্যাক্সিমাম। এটাও তো ম্যাক্সিমাম ভ্যালু, এই কারণে এটা M দিয়ে দিচ্ছি। IRMS এর এটা ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এটাকে আমি বলছি IM। IRMS এর ম্যাক্সিমাম ভ্যালুটার আবার সঠিক কি নাম দিচ্ছি? IM। তাহলে এই দাঁড়াচ্ছে পুরো চিত্রটা। এবং এই ওমেগা যদি ওমেগা 0 ব্যতীত অন্য কোনো ভ্যালু পায়, একদম ক্লিয়ার কনসেপ্ট রাখবে, ওমেগা 0 যদি ওমেগা যদি ওমেগা 0 বাদ দিয়ে অন্য কোনো ভ্যালুতে থাকে, অন্য কোনো ভ্যালুতে থাকে, তার মানে তো তখন বলতে পারবো না এই দুটো সমান। তাহলে এই দুটো যখন সমান হবে না, এটা নট ইকুয়ালস টু 0, আর নট ইকুয়ালস টু 0 মানে এই পার্টের সাথে কিছু যোগ, মানে তখন আর I0 ম্যাক্সিমাম না বা IRMS ও ম্যাক্সিমাম না। তার মানে কি ভ্যালুটা কম, মানে I0M বা IM এর থেকে ওমেগার ভ্যালু যখন ওমেগা 0 বাদ দিয়ে অন্য কিছু হবে, তখন এদের ভ্যালুগুলো তার থেকে কম।
কম মানে এখানে যদি আমরা একটা লেখচিত্র ড্র করি, জায়গাটা ছোট হয়ে গেল, ঠিক আছে। দেখো আমরা যদি এখানে তাহলে একটা লেখচিত্র ড্র করি, তাহলে লেখচিত্রটা কেমন দাঁড়াচ্ছে, দেখো লেখচিত্রটা কেমন দাঁড়াচ্ছে, খুব ভালো করে বুঝ সজলসের একদম কনসেপ্টে আগুন ধরিয়ে দেয়। দেখো এইদিকে আমি ওমেগা নিচ্ছি, আর এইদিকে আমি নিচ্ছি কি কারেন্ট আই আরএমএস, এদিকে নিচ্ছি, জায়গাটা বড্ড ছোট হয়ে গেল, ঠিক আছে। দেখো বোর্ড ছোট, গরিব মানুষ, বোর্ড ছোট, মুছে দিচ্ছে এগুলো, না তো হবে না। হ্যাঁ দেখো তাহলে এই জায়গায় আমি কি নিচ্ছি, এই দিকে আমি নিচ্ছি ওমেগা, এন্ড এই দিকে আমি নিচ্ছি আই আর এম এস। তাহলে আমি কি দেখছি, ওমেগা যখন ধরে নিচ্ছি এরকম জায়গায় ওমেগা জিরো, এই যে ওমেগা জিরো ছিল, জিরো থেকে বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে ওমেগার ভ্যালু একটা জায়গায় কি হবে, ওমেগা জিরো হবে। তাহলে মনে করছি ঠিক এই বিন্দুটা, এই বরাবর ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস অফ ফ্রিকোয়েন্সি ওমেগা জিরো পেয়েছে, তখন কিন্তু কারেন্ট ম্যাক্সিমাম পাবে। এই বরাবর তো আইআরএমএস নিচ্ছি, আইআরএমএস এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। আর ওমেগা জিরোর থেকে যখন ওমেগার ভ্যালু বেশি হবে কারেন্ট কমে যাবে, ওমেগা জিরোর থেকে যখন ওমেগার ভ্যালু কম হবে তখনও কারেন্ট কমে যাবে। তার মানে কার্ভটা হবে এই, কি হবে না এই একদম ম্যাক্সিমাম। দেখো সুন্দর করে আঁকি, দেখো একদম ম্যাক্সিমামটা কোথায় পাচ্ছে, এই জায়গায়। তার মানে ব্যাপারটা দাঁড়াবে এই, তাহলে ম্যাক্সিমামটা কোথায় হয়েছে, একদম ওমেগা জিরো ফ্রিকোয়েন্সি, একদম ওমেগা জিরো। দিস ইজ দ্য কনসেপ্ট। আর ওমেগা জিরো থেকে বেশি হলে কারেন্ট কমে যাচ্ছে, ওমেগা জিরো থেকে কম হলে কারেন্ট কমে যাচ্ছে। তাহলে এই যে কারেন্ট, এই কারেন্টটাকে কি বলবো, আইএম, একদম আইআরএমএস এর ম্যাক্সিমাম। ওকে, তাহলে এই রেজোনেন্স ঘটলো। এবার এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সাথে নিলে যে নেচার, যদি আমি এফ এর সাথে নিতাম, এফ অর্থাৎ লিনিয়ার ফ্রিকোয়েন্সির সাথে, তাহলেও নেচার সেম, তখন ওমেগা জিরোর জায়গাটা আমরা লিখতাম এফ জিরো। সেম যদি পরীক্ষায় আসে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সাথে না বলে হয়তো বললো অনুনাদি লেখচিত্রটা অঙ্কন করো, এটাকে অনুনাদি লেখচিত্র বলে, তাহলে কিন্তু একই ব্যাপার দাঁড়াবে। কথা বোঝা গেল? তুমি লিনিয়ার ফ্রিকোয়েন্সির সাথেও নিতে পারো বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সাথেও নিতে পারো, ব্যাপারটা একই। এবার চলে এসো না, যদি এই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আমি বাড়াই, কি করছি, বাড়াচ্ছি, ভালো করে বুঝবে কিন্তু, যদি বাড়াই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি বাড়াই, তাহলে দেখো তো এই জায়গার ভ্যালু কমে যাচ্ছে, রেশিওটা কমছে, মানে ম্যাক্সিমাম। এবার আর এর সাথে ব্যাপারটা দেখছি, ম্যাক্সিমাম ভ্যালু তো থাকবেই, কিন্তু সেই ম্যাক্সিমামটা কমে যাবে, ম্যাক্সিমাম ভ্যালুটা কমে যাবে। বা এখানেও যদি আর বাড়ে, আইআরএমএস তো মানে এর ম্যাক্সিমাম ভ্যালু তো থাকবে, কিন্তু সেই ম্যাক্সিমাম ভ্যালুটাই কমে যাবে যদি আর এর ভ্যালু বাড়ে। তাহলে মনে করো একটা এক্সাম্পল দিয়ে বললে সুবিধা হবে। মনে করো এইটা আমি নিয়েছি 10 ওহমে, কত নিয়েছি, 10 ওহমে, কথার কথা। এবার তুমি রোধ বাড়িয়ে, চাইলে তো আমি রোধ বাড়িয়ে দিতে পারি এলসিআর সার্কিটে, রোধ বাড়িয়ে করেছো 20 ওহম। তাহলে কি বলছে, তাহলে এখন বলছে রেজোনেন্স কিন্তু ঘটবে, সত্য এইটা পালিত হয়ে রয়েছে। কারণ এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তো আর রোধের উপর নির্ভর করে না, রোধ আছে এর মধ্যে, রোধ নেই, রেজোনেন্সের উপর নির্ভর করে না, এই রোধের উপর নির্ভর করে না। তাহলে রেজোনেন্স ঘটবে, কিন্তু পিক ভ্যালুগুলোর ভ্যালু কমে যাবে, অর্থাৎ আইআরএমএস এর যে ম্যাক্সিমাম ভ্যালু এই পর্যন্ত উঠেছিল, এখন আর ওই পর্যন্ত উঠবে না। কি হবে না, এই এসে এই কমে গেল, অর্থাৎ 20 ওহম যখন নিচ্ছ রোধ, তখন এই হবে লেখচিত্র, পিক ভ্যালুটা কমে গেল। অর্থাৎ এখন এই দেখো আমি দেখাচ্ছি, এই যে এখন এর ম্যাক্সিমাম ভ্যালু এই জায়গায় এসেছে, তার মানে এইটা হচ্ছে সেই এখন আইএম আবার ভ্যারি করে আর এর উপর, ভুলে গেলে চলবে না, আর এর উপর, আর এর সাপেক্ষে দেখছি এবার। তাহলে রোধ যত বাড়াবো, রেজোনেন্স এই পিক ভ্যালু অফ আইআরএমএস কি হবে, কমে যাবে। বা একই ব্যাপার যদি পিক ভ্যালু অফ কারেন্ট বলি, তাও কমে যাবে। এখানে আইআরএমএস না নিয়ে যদি I0 নিতাম, তাও নেচার এক, কনসেপ্ট ক্লিয়ার রাখো, নেচার কিন্তু একই রকম হতো। কথাটা কি মাথায় ঢুকলো? তাহলে রেজোনেন্স কি, আবার বলছি রেজোনেন্স কি না, যখন যে এই ধারকী প্রতিঘাত, আবেশী প্রতিঘাত এবং কি বলে ধারকী প্রতিঘাত একদম সমান হয়ে যাবে, তখন এলসিআর বর্তনীতে আইআরএমএস এর ভ্যালু ম্যাক্সিমাম হয়, অর্থাৎ কারেন্টের আরএমএস ভ্যালু ম্যাক্সিমাম হয়, বা কারেন্টের পিক ভ্যালু বা অ্যামপ্লিটিউডও ম্যাক্সিমাম হয়। এই ঘটনাটাকেই বলা হয় রেজোনেন্স বা অনুনাদ।
আর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির রাশিমালা কি হবে? শোনো, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যদি বলে উচ্চ থাকে কথাটা, তাহলে এইটা বার করে দিলেই হয়। অ্যাকচুয়ালি অনুনাদি কৌণিক কম্পাঙ্ক বলে, এই ব্যাপারটা উচ্চ থাকে। আর যদি বলেই দেয় যে রেজোন্যান্স রৈখিক কম্পাঙ্ক বার করো, তাহলে এইটা বার করবে। আর যদি বলে রেজোন্যান্স অনুনাদি কম্পাঙ্ক বার করো, কৌণিক কম্পাঙ্ক বার করো, তাহলে এইটা বার করবে। আর যদি শুধু বলে যে রেজোন্যান্সের সত্য বার করো, তাহলে এটা করে দিলেও হবে, এটা করে দিলেও হবে, একই ব্যাপার। আর যদি বলে অনুনাদি কম্পাঙ্ক বার করো, তাহলে এটা করে দিলেই হবে। কিন্তু সেক্ষেত্রে বলে দেবে এটা কৌণিক কম্পাঙ্ক, কিচ্ছু যায় আসে না। কি কথা মাথায় ঢুকলো? তাহলে এটা সত্য হলো এবং লেখচিত্র গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সব আমরা বুঝলাম। এইবার চলে এসো, আমি বলেছিলাম কেন মুছে দিচ্ছি ব্যাপারটা, মুছে দিচ্ছি একদম ভুলে, দেখো মুছে দিচ্ছি। দেখো এবার মজাটা চলে এসো। মজাটা কি? মজাটা হচ্ছে তাহলে ব্যাপারটা কি হয়, ব্যাপারটা কি হয় এবার বুঝি। দেখো এই যে মনে করো তোমার বাড়ির টিভি, তোমার বাড়ির টিভি, ঠিক আছে? এই টিভিতে এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে বলবো গ্রাহক, কি বলবো? গ্রাহক, এই সিগন্যাল গ্রহণ করে গ্রাহক বা রিসিভার, আর ই সি সি ই আই ভি আর, বা রিসিভার। আর একদিকে থাকে প্রেরক বা ট্রান্সমিটার, এটাকে বলবো কি? প্রেরক। সব বুঝিয়ে দেবো। দেখো কেন রেজোন্যান্স বা এলসিআর এর এত গুরুত্ব। প্রেরক বা ট্রান্সমিটার, ট্রান্সমিটার এটা একটা স্টেশন, আর এটা হচ্ছে মনে করো তোমার টিভি। ভালো করে বলি, তাহলে মনে করো ইডেন গার্ডেন, ভালো করে শোনো। এই মনে করো ইডেন গার্ডেনে একটা খেলা চলছে। এটা হচ্ছে কি? আমাদের ইডেন উদ্যান, ইডেন উদ্যান, ইডেন উদ্যান, এটা হচ্ছে ইডেন গার্ডেন। আর একটা মনে করো যুব ভারতী ক্রীড়াঙ্গন, যুব ভারতী, যুব ভারতী ক্রীড়াঙ্গন, যা হবে তাই, ঠিক আছে? দেখো এই জায়গায় মনে করো ক্রিকেট খেলা চলছে, ক্রিকেট খেলা। এইটা চলছে ফুটবল, ফুটবল খেলা, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই একই চ্যানেলে একই সাথে দুটো খেলা দেখাতে পারবে না। এখানে সব মিডিয়ার লোকজন, মিডিয়া না সরি, ওই চ্যানেলের লোকজন সব ক্যামেরা থেকে খেলা সব ক্যাপচার করছে, এখানেও ক্যামেরা থেকে খেলা সব ক্যাপচার করছে। করে কি করছে? এখানে বিশেষ ব্যবস্থার মাধ্যমে এই যে 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 ভিডিওটা ক্যাপচার করছে, সেই ভিডিওটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ট্রান্সফার করে দেয়। কি করে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গে ট্রান্সফার করে। এগুলো আমরা পড়বো যখন কমিউনিকেশন সিস্টেম পড়বো, সব আছে ক্লাস 12-এ, ঠিক আছে? তাহলে এখান থেকে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ করে এ প্রেরকে পাঠিয়ে দিচ্ছে, এও প্রেরকে পাঠিয়ে দিচ্ছে। এবার প্রেরকের কাজ কি? প্রেরকের কাজ হচ্ছে এটা দূর দূরান্তে ছড়িয়ে দেওয়া। মনে করো তোমার বাড়ির রেডার, সাপোজ মনে করো যে মনে করো দমদমে বাড়ি তোমার, দমদম, ঠিক আছে? আচ্ছা দমদম না, আমরা একটু উত্তরবঙ্গ ঘুরে আসি। মনে করো শিলিগুড়ি বাড়ি, তোমার বাড়ি কোথায়? শিলিগুড়ি। তাহলে শিলিগুড়িতে যেমন এখান থেকে বাড়ির মধ্যে যখন ছড়িয়ে দেবে, আরো মেকানিজম থাকে। অ্যাকচুয়ালি একটা স্যাটেলাইট থাকে, স্যাটেলাইট থেকে আবার ট্রান্সফার করে দেয়। এখন ওটা আমাদের বিজনেস না, এখন ওগুলো কমিউনিকেশন সিস্টেমে করবে। তাহলে এই যে এখান থেকে এই তরঙ্গ সব চলে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে। এরা কিন্তু সব তরঙ্গ একসাথে ছাড়ছে, ভালো করে বলছে, সব তরঙ্গ একসাথে ছাড়ছে। তাহলে মনে করো খেলাটা যেটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে ক্রিকেট, এটা হচ্ছে ফুটবল। খেলাটা যেটা দেখানো হচ্ছে, এই ক্রিকেট যেটা দেখানো হচ্ছে, সেটা মনে করো স্টার স্পোর্টস। কত? স্টার স্পোর্টস। বা এই স্টার স্পোর্টস এর ধরো তোমার রিমোটে সংখ্যাটা মনে করো 501। আর এটা যেটা দেখানো হচ্ছে, আরো চ্যানেলের নাম বলো। ও স্টার স্পোর্টস 1 হয়, স্টার স্পোর্টস 2 হয়। তাহলে 1 এ স্টার স্পোর্টস 1 এ ক্রিকেট দেখাচ্ছে, স্টার স্পোর্টস 2 তে মনে করো ফুটবল দেখাচ্ছে। এটা হচ্ছে 502 আছে। ব্যাপার গল্পটা কি? গল্পটা কি? এখানে শুধু দুটো বলে না, এরকম তো প্রচুর চ্যানেল। আর স্টার জলসা আছে, তার একটা তরঙ্গ আছে। এবং মাথায় রাখবে যে চ্যানেল অনুযায়ী তরঙ্গর যে ফ্রিকোয়েন্সি গুলো আলাদা আলাদা, ফ্রিকোয়েন্সি গুলো আলাদা আলাদা, ঠিক আছে? তাহলে বিভিন্ন চ্যানেলের বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি তরঙ্গ সব এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এবার তুমি টিভির রিমোটে 501 টিপ, 501 করলে, তাহলে 501 এ যেই যাবে, এটা 501 এ যেই যাবে, তাহলে এই যে কি করবে, এই কার্ডটা কি বলছে, এই যে 501 এ তার মানে তোমার এখানে একটা এলসিআর লাগানো আছে টিভিতে, ঠিক আছে? তাহলে এই এলসিআর এর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি 501 চ্যানেলের যে ফ্রিকোয়েন্সি, মনে করো কথার কথা, মনে করো যে 60 মেগাহার্জ, কথার কথা, একটা কথার কথা বল, 60 মেগাহার্জ। মনে করো এর হচ্ছে 60 মেগাহার্জ, এ যে ফ্রিকোয়েন্সিতে পাঠাচ্ছে 60 মেগাহার্জ, আর এ যে ফ্রিকোয়েন্সিতে পাঠাচ্ছে মনে করো 65 মেগাহার্জ। আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে পাঠায়, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি এক রাখলে হবে না। এটা কমিউনিকেশন সিস্টেমে আরো ভালো বুঝবো। তাহলে তোমার এই যে 501 টেপা মানে তোমার এলসিআর এর রেজোন্যান্স হবে কত? 60 মেগাহার্জ। 502 টেপা মানে সেইভাবে ফিট করা, এলসিআর এর ফ্রিকোয়েন্সি কত হবে? তার মানে হবে
65 হার্জ। তাহলে তুমি 500 অ্যাক্টিভ হয়েছে, মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 মেগা হার্জ, সরি মেগা হার্জ। তাহলে এইবার দেখো, তাহলে এই জায়গা ওমেগা জিরোর ভ্যালুটা হচ্ছে কত, 60 মেগা হার্জ। তাহলে এ কি করবে, এইটার জন্যই এবার রেজোন্যান্সটা ঘটিয়েছে, এই তরঙ্গটার জন্য রেজোন্যান্স ঘটিয়েছে, মানে এর জন্য এই জায়গায় পাওয়ার এর ম্যাক্সিমাম অ্যাবজর্ব করবে, এর জন্য পাওয়ার অ্যাবজর্ব করবে, কিন্তু সেটা কম করবে। সব বুঝে নেব, কারণ এই যে কারেন্ট যেখানে ম্যাক্সিমাম, ভালো করে বোঝো, কারেন্ট যেখানে ম্যাক্সিমাম সেখানে পাওয়ারটাও ম্যাক্সিমাম করবে, পরের কেসই করবে। তাহলে এখানে কারেন্ট ম্যাক্সিমাম, পাওয়ারও ম্যাক্সিমাম, তাহলে এই পাওয়ারটা সবথেকে বেশি কার জন্য অ্যাবজর্ব করছে না, 60 মেগাহার্টজের জন্য। তার মানে তোমার টিভিতে 60 মেগাহার্টজটাই, মানে 500 অ্যাক্টিভ মানে 60 মেগাহার্টজের ছবিটাই বেশি দেখা যাবে। আর 502 এর জন্য ছবিটা অস্পষ্ট হবে, কারণ 502 মানে কি, 502 মানে হচ্ছে 65 মেগাহার্টজ। তাহলে 65 মেগাহার্টজ মানে কি, ঠিক এই এটাকে যদি 60 মেগাহার্টজ ধরি, 65 তো তার পরে আছে, তাহলে 65 জন্য পাওয়ার বা কারেন্ট কতটা পাচ্ছ, এই সোজা পাচ্ছ, এইটা বা এইটা যেটাই ধরো, এই সোজা পাচ্ছ, তাহলে এর থেকে কম পাচ্ছ। তো তার মানে সিগন্যালটা উইক, অর্থাৎ তুমি অত ভালো ছবি দেখতে পাবে না। আমি সহজ সরল করে বোঝালাম, কথা বোঝা গেল? তাহলে এইটার জন্যই ছবিটা ক্লিয়ার ঝকঝকে হবে। দিস ইজ দ্য ফাংশন অর ফান্ডা অফ রেজোনেন্স অর এলসিআর বলতে পারি, ঠিক আছে? এবার অ্যাকচুয়ালি আমি খুব সহজ করে বোঝালাম, এর আরো সব কারিগরি জটিলতা বা গাণিতিক জটিলতা আছে, একদম সিম্পলি বোঝানোর চেষ্টা করলাম, সেটা কমিউনিকেশন সিস্টেমে পড়বো, ঠিক আছে? এবং এই জায়গায় একটা কথা মাথায় রাখবে, আমি যে অ্যাকচুয়ালি এই ফ্রিকোয়েন্সির গ্যাপটা না অনেক বেশি ধরিয়ে দিচ্ছি, আমি তো মাত্র 5 মেগাহার্টজ দেখেছি, এটা গিগাহার্টজ যে চলে গেছে এখন, গিগাহার্টজ মানে 60 আর 65 গিগাহার্টজ মানে 5 গিগাহার্টজ, মানে আরো তফাৎ বেশি, ফলে এটা অনেক ড্রপ করে, আর এটা অনেক হাইতে থাকে, ওই কারণে ছবি একদম ঝকঝকে। আরো বুঝতে পারবে যদি আগে, মানে যাদের বাড়িতে এখনো আছে বা এটা দেখা যায় টুকটাক, এই আগেকার দিনের যে টিভিটা আছে না, আগেকার দিনের যে টিভি, পুরানো টিভি, যেটা ঘ্যাট ঘ্যাট করে ঘোরাতে হতো একটা নব, সেখানে দেখবে, মনে করো তুমি ন্যাশনাল চ্যানেল বলতাম আমরা দেখেছি, ন্যাশনাল চ্যানেল যেটা, বা DD1 যেটা বলতাম, DD1 চালাচ্ছি, যেন মনে হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে, তার সাথে সাথে যেন ডিডি বাংলার একটা ছবি অস্পষ্ট ঢুকে যাচ্ছে। তার কারণটা কি, এই যে বলেছি, এ ব্যাটা ঢুকবে মানে তোমার টিভিতে এই সিগন্যালটা, এই ফ্রিকোয়েন্সির জন্য এই পাওয়ারের সিগন্যাল তো ঢুকছে, সেও তো একটু দেখাবে। তাহলে এটা ভালো কখন হবে, এই কার্ভটার পিক যত হাই হবে, মানে এ যত তাড়াতাড়ি ফল করবে পিক থেকে, তার মানে কি, সামান্য ফ্রিকোয়েন্সি বাড়ানো মানে তার পাওয়ার অনেক কমে যাবে। দিস ইজ দ্য স্টোরি, অর্থাৎ ওর সিগন্যালটা অনেক উইক হয়ে যাবে, এবার কারেন্ট আর সিগন্যাল বলতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সহজ করে বোঝো, সিগন্যাল বলতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই বোঝায়। হ্যাঁ, এই টিভির মধ্যে এলসিআর যেটা লাগানো হলো, ও কি করে, একটা কারেন্টটা ঠিক অনুরূপ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে নেয়। পড়বে সব কারিগরি ব্যাপার আছে, খানিকটা বোঝাতে নিশ্চয়ই পেরেছি, সহজের কনসেপ্ট ধরায়, বোঝা গেল? তাহলে এই হচ্ছে এই রেজোনেন্সের ইম্পর্টেন্স, দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। দেখো চলে এসো, তাহলে প্রেরক এবং গ্রাহকের ব্যাপার দিয়ে আমরা রেজোনেন্সটা বুঝলাম। দেখো এরপরে চলে এসো, আমরা পাওয়ার ক্যালকুলেশন করবো, যে কথাটা বলছিলাম, পাওয়ার ক্যালকুলেশন করবো। তাহলে পাওয়ার কি করে ক্যালকুলেশন করবো? দেখো পাওয়ার মানে কি তোমরা বলো? এই পাওয়ার মানে কিন্তু গড় পাওয়ার, বারবার বলছি, আমরা গড় পাওয়ার ক্যালকুলেট করতে পারি, পার্ট 2তেই আমি দিয়েছি ক্লাসটা। গড় পাওয়ার, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বা তাৎক্ষণিক ক্ষমতা কিন্তু ক্যালকুলেট করা যায় না, এটা হচ্ছে মাপা যায় না। তাহলে গড় পাওয়ার P সমান কি, হাফ I0 V0 cos থিটা, where cos থিটা ইকুয়ালস টু পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো তো, এরকম লিখতে পারি কি, হাফ I0 V0 cos থিটা মানে কি, cos থিটা মানে আবার লেখা যায়, দেখো cos থিটা মানে লেখা যায় R/Z। ভুলে গেছো নিশ্চয়ই, আবার বলছি এই ছবিটা মনে করে নাও, ভুলে গেছো, কনসেপ্ট সবসময় ক্লিয়ার রাখো। এই যে ট্রায়াঙ্গেলটা সবসময়, এটা কি হয়, এখান থেকে এটা জেড, এখান থেকে এটা হচ্ছে আর, এই অ্যাঙ্গেল থিটা, এটা হচ্ছে ওমেগা এল মাইনাস 1/ωc। তাহলে কি হচ্ছে cos থিটা মানে কি, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই ভূমি। তাহলে ভুলে গেলে তাই ধরিয়ে দিলাম, ঠিক আছে? দেখো তাহলে এই জায়গাটা কি হচ্ছে, cos থিটার জায়গায় আমরা কি লিখে দিতে পারি, R/Z, ওকে, R/Z। তাহলে এটা যদি R/Z হয়, তাহলে এটা সমান আমরা কি লিখতে পাচ্ছি, দেখো
আর বাই জেড। আচ্ছা, আবার এই জিনিসটা লেখা যায়, দেখো তো, I0 মানে V0 বাই জেড। কি করে আবার ভুলে গেলে I সমান কি V বাই আর, ওহমস ল, V সমান I আর। তাহলে এখানে ভিটা হয়ে যাচ্ছে V0, আইটা হয়ে যাচ্ছে I0 এন্ড R উইল বি শিফটেড বাই জেড। কারণ যেটা ওহমস ল আর এর যে ভূমিকা এই সব ক্ষেত্রে যখন এসি সার্কিট হয়, জেড এর সেই ভূমিকা বারবার বলছি। তাহলে I0 এর জায়গায় কি লিখতে পারি, V0 বাই জেড। তাহলে সেটা বসিয়ে দিচ্ছি, এটা ইনটু V0 বাই জেড ইনটু V0 ইনটু R বাই জেড। তাহলে পাচ্ছি কি, পাচ্ছি দেখো হাফ অফ V0 স্কয়ার ইনটু R বাই জেড ইনটু জেড, মানে জেড স্কয়ার। এগুলো কিন্তু দুই না, জেড। আমার সজল স্যারের হাতের লেখা খারাপ জন্মগত, কি করবে, কিছু করার নেই। এই বুড়ো বয়সে কি আর ঠিক করতে পারবো? দেখো, তাহলে এই হচ্ছে পাওয়ার, এই পাওয়ার। এবার চলে এসো এখান থেকে, তাহলে কি পাচ্ছি, এটা 2, এটা জেড কিন্তু। তাহলে এখান থেকে P সমান এরকম লেখা যাচ্ছে হাফ অফ, দেখো হাফ অফ V0 স্কয়ার বাই জেড, জেড স্কয়ার মানে কি অনেকবার ইউজ করলাম, এই যে এটা এক্ষুনি ইউজ করলাম, R স্কয়ার প্লাস ওমেগা L মাইনাস 1 বাই ওমেগা C, তাই তো, এর স্কয়ার। ও সরি, আর এখানে স্কয়ার রয়েছে মানে রুটটা থাকবে না, জেড মানে ওইটা, এখানে তো স্কয়ার আছে মানে রুট থাকবে না, তাহলে এইটা হবে, তাই তো, এইটা হবে পাওয়ার। তাহলে পাওয়ার ম্যাক্সিমাম কখন হবে? পাওয়ার ম্যাক্সিমাম ও রেজোনেন্সে হবে। ওই যে কথা এক্ষুনি বললাম, রেজোনেন্স যখন ঘটবে ম্যাক্সিমাম হবে। কেন? এখানেও সেই একই ফান্ডা, দেখো একই ফান্ডা। কি ফান্ডা না, এই পার্টটা 0 হতে পারে, এই পার্টটা 0 হতে পারে, এই পার্টটা 0 হতে পারে। এই পার্টটা 0 যখন ওই যে ওমেগা L সমান 1 বাই ওমেগা C, একই গল্প, আর ডিটেইলে বলছি না। তাহলে এই পার্টটা 0 হলে তখন পাওয়ার ম্যাক্সিমাম, এবং তখন তার ভ্যালু হচ্ছে কি V0 বাই R স্কয়ার। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কখন হচ্ছে, একই গল্প, এইটা সমান এইটা হলে, অর্থাৎ তখন এই ওমেগা 0 সমান, আগে আমি দেখে এসেছি ওই যে কারেন্টের সময় একই রকম, ওই কারণে ভেঙে করছি না। ওমেগা 0 ইকুয়ালস টু কি হবে, 1 বাই রুট LC। ওই একই গল্পই হবে, একই গল্পই হবে। তাহলে এই ম্যাক্সিমাম পাওয়ার এই ক্ষেত্রে পাচ্ছি। তাহলে ম্যাক্সিমাম পাওয়ারও দেখো রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে গিয়ে পাচ্ছি। এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তাহলে এই জায়গায় এটাকে কারেন্ট যদি না বলতাম, গল্পটা একই হবে, একই হবে গল্প। দেখো, এটাকে যদি কারেন্ট না বলতাম, নেচারও এক, ঠিক আছে। কারেন্ট না বলে যদি এটাকে পাওয়ার বলতাম, পাওয়ার, হ্যাঁ পাওয়ার, তাহলে একই নেচার হতো এবং এটা হতো পাওয়ারের ম্যাক্সিমাম ভ্যালু। এই সোজা এটা হতো কি পাওয়ারের ম্যাক্সিমাম ভ্যালু। গল্প পুরো সেম হবে, সেম গল্প হবে, ঠিক আছে। এবং এখানেও সেই রোধের গল্পটা একই হবে। দেখো, ম্যাক্সিমাম পাওয়ার কিসের উপর নির্ভর করছে, আর এর উপরে। আর যদি বেড়ে যায়, দেখো পিএম, তাহলে সরি বেড়ে যায় মানে উপরে আরো মারবো। আর যদি বেড়ে যায় তাহলে দেখো পিএম, তাহলে আর বেড়ে যাওয়া মানে কি, এই জায়গার রেশিওটা কি হচ্ছে, আর বেড়ে গেলে রেশিওটা হচ্ছে আরো কমে যাচ্ছে। হ্যাঁ, আর বেড়ে যাওয়া মানে হ্যাঁ রেশিও কমে যাচ্ছে, অর্থাৎ পিএম তাহলে কমে যাচ্ছে, আর বেড়ে গেলে পিএম কমে যাচ্ছে। তাহলে এটা একবার পিএম, যখন আর 10 ওহম, আর যখন এটা 20 ওহম হবে পিএম আরো কমে যাবে, এটা আরেকটা পিএম। রোধ বেড়ে গেলে পিক মানে পিক অফ দা পাওয়ারও কমে যাবে, ম্যাক্সিমাম ভ্যালুটাও কমে যাবে। তাহলে এই হচ্ছে গল্প। আচ্ছা, এবার যে কোনো জায়গার পাওয়ার দেখি, মানে আদার দ্যান রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যদি বলি, আদার দ্যান অর্থাৎ ওমেগা 0 বাদ দিয়ে যদি ফ্রিকোয়েন্সি দেখি, অর্থাৎ বেশি বা কম, তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার আমরা কি লিখবো, দেখো তো এই জায়গাটাই করি। পাওয়ার পি মানে আমরা এই যে জেনারেল ফর্মুলা তো এইটা, ঠিক আছে। এই জায়গায় একটা বুদ্ধি খাটিয়ে দিই। দেখো, ব্যাপারটা এরকম লেখা যায়, কালার চেঞ্জ করি, কালো নি, সব একই রকম হয়ে যাচ্ছে। দেখো, ব্যাপারটা এরকম লেখা যাচ্ছে, পি মানে দেখো তো হাফ V0 স্কয়ার বাই রুট ওভার R স্কয়ার প্লাস ওমেগা L মাইনাস 1 বাই, এটা সরি, এক্সট্রিমলি সরি, ওটা সি হতো, হ্যাঁ ওটা টানে আমি করে ফেলেছি, ওটা সি হতো, যাই হোক, ঠিক আছে। এটা বাই কি হবে, এটা তো সি লিখেছিলাম, ওটা এল হয়ে গেছিল। এটা বাই কি হবে, এটা বাই ওমেগা সি, ঠিক আছে। দেখো, এর মধ্যে ম্যাক্সিমাম পাওয়ারটা ঢুকিয়ে দিতে পারি বুদ্ধি করে। কি ম্যাক্সিমাম পাওয়ার ঢোকাতে গেলে দেখো, আর এই যে V0 স্কয়ার হাফ R স্কয়ার, তাহলে V0 স্কয়ার হাফ, নিচে R স্কয়ারটা বুদ্ধি করে নিয়ে আসি, কেমন, এটাকে এরকম লেখা যায়, হাফ অফ 2R স্কয়ার, হাফ অফ 2R স্কয়ার করে দিলাম। তাহলে এই জায়গাটা R স্কয়ার গুণ করতে হবে। তাহলে এই যে V0 স্কয়ার, খেয়াল রাখো, হ্যাঁ V0 স্কয়ার, এই V0 স্কয়ার R স্কয়ার ইনটু হাফ করা মানে কি পিএম। তাহলে এখান থেকে এই যে পার্টটা, এই পার্টটা আমরা কি লিখে দিতে পারি, পিএম লিখে দিতে পারি। তার মানে পিএম
এই জায়গায় আর হবে না, কিছু করার নেই, সজল স্যারের আর হলো না। দেখো এই জায়গাটা কি লিখে দিতে পারি, পিএম আর স্কোয়ার বাই রুট ওভার সরি রুট নেই, তাহলে এই জায়গাটা কি হচ্ছে, আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc এর হোল স্কয়ার। ব্যাস এইটাই হচ্ছে যে কোনো মুহূর্তের পাওয়ার। এবং সেটা দেখো নিশ্চয়ই এটা 0 থেকে তো বেশি, এটা 0 হচ্ছিল, এবার আদার দেন ওমেগা 0 হলে কি এই ভ্যালুটা বেশি, মানে নিচে হচ্ছে ভ্যালুটা আরো বেড়ে যাচ্ছে, নিচে ভ্যালু বেড়ে যাচ্ছে মানে কি এই জায়গার ভ্যালু রেশিওটা কমে যাচ্ছে মানে পি কমে যাচ্ছে, তাহলে ওমেগা 0 আদার দেন মানে ওমেগা 0 বাদ দিয়ে যদি ওমেগার ভ্যালু হয় তাহলে কমে যাবে, ফল করবে, একই রকম কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এখানেও নিশ্চয়ই ওই পাওয়ারের গল্প দিয়ে রিসিভার এবং ট্রান্সমিটারের যে গল্পটা বললাম নিশ্চয়ই একই ব্যাপার, কারেন্টের সাথে যেমন হবে পাওয়ারের সাথেও তেমন হবে। এইবার চলে এসো, এখান থেকে একটা প্রশ্ন আসে, এগুলো সব মুছে দিচ্ছি, ভেরি মাচ ইম্পর্টেন্ট, কিউ ফ্যাক্টর। কি আসে, কিউ ফ্যাক্টর, ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখো ভেরি মাচ ইম্পর্টেন্ট, দেখো কি কিউ ফ্যাক্টর বা কিউ গুণকও বলে, কিউ ফ্যাক্টর বা কিউ গুণক, ব্যাপারটা কি দেখো, কিউ ফ্যাক্টর বা কিউ গুণক না, আমি আর দুটো কার্ভ নিচ্ছি না, একটা কার্ভই এবার বুঝবো, মানে আর রোধ ফোধ আর চেঞ্জ করে লাভ নেই, একটা কার্ভেরই কিউ ফ্যাক্টর বুঝে নেবো, একটা কার্ভই। দেখো তাহলে ব্যাপারটা কি হচ্ছে না, কিউ ফ্যাক্টর হচ্ছে এমন একটা ফ্যাক্টর আমরা বার করার চেষ্টা করছি যে ফ্যাক্টর দিয়ে বুঝবো যে একটা কার্ভের তীক্ষ্ণতা কেমন, তীক্ষ্ণতা অর্থাৎ পিচ। তীক্ষ্ণতা মানে কি, ধরো আমি এখানে ছবিটা আঁকলে বোঝা গেল, এই একটা কার্ভ আঁকছি, একটা কার্ভ আঁকছি, কোনটার তীক্ষ্ণতা বেশি, এইটার তীক্ষ্ণতা বেশি। ওয়াই, কারণ এ ম্যাক্সিমাম ভ্যালুর পরে দ্রুত ফল করছে, দ্রুত তার মানে ছুচালো হচ্ছে বেশি, এ অনেক কম ফল করছে, অর্থাৎ এর তীক্ষ্ণতা। তাহলে এই তীক্ষ্ণতা ব্যাপারটা মাপতে পারি কি করে, দেখো এই কার্ভের ক্ষেত্রে মাপবো কি করে, না এখানে একটা বুদ্ধি বার করা হচ্ছে। কি বুদ্ধি বার করা হচ্ছে না, ঠিক ম্যাক্সিমাম পাওয়ার যে ফ্রিকোয়েন্সিতে পেয়েছি, যে ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম পেয়েছি, আমরা এবার এই কার্ভের মধ্যে খুঁজছি ঠিক ম্যাক্সিমাম পাওয়ারের অর্ধেক পাওয়ার কোন জায়গায় আছে। তাহলে এখান থেকে এইটা যদি ম্যাক্সিমাম পাওয়ার হয় পিএম হয়, তাহলে ঠিক পিএম এর অর্ধেক মোটামুটি দেখো এরকম জায়গা, এই হাইটের অর্ধেক এটা, এই বরাবর তো পিএম, হাইট বলতে এখানে পিএম, তাহলে পিএম এর হাফ কোন জায়গায়, এই জায়গায়, তাহলে এই সোজা আমরা পাবো কি, এই সোজা আমরা পাবো PM/2, তাহলে এখানেও একটা PM/2, মানে এই PM/2, তাহলে যে ফ্রিকোয়েন্সিতে এই হাফ পাওয়ারটা পেলাম, ম্যাক্সিমাম পাওয়ারের ঠিক হাফ পাওয়ার পেলাম, এই যে প্রথমে যে ফ্রিকোয়েন্সিটা পেলাম সেটা ওমেগা 1 ধরছি, পরে যে ফ্রিকোয়েন্সিতে পেলাম সেটা ওমেগা 2 ধরছি। এই ওমেগা 1 এন্ড ওমেগা 2 কে বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, কেন এরকম বলছি, ফ্রিকোয়েন্সি কেন এমন বলছি, বা এফ দিয়েও বলতে পারো, এটা এফ দিয়েও বলা যেত, একই ব্যাপার। ঠিক আছে, দেখো কেন এমন বলছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলছি, মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কনসেপ্ট ক্লিয়ার হবে, গুলিয়ে ফেলো না, উদর চকি বুদল ঘাড়ে দিও না। ঠিক আছে, দেখো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দিয়ে করছি, শুধু ফ্রিকোয়েন্সি বললে এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বোঝায়, লিনিয়ার ফ্রিকোয়েন্সি বোঝায় না। ঠিক আছে, দেখো আর ওই যখন অঙ্ক করবে না একক দেখলেই ধরা যাবে, একক। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি থাকলে একক কি, র্যাট পার সেকেন্ড, এত ঘাবড়ানোর দরকার নেই। আর যদি লিনিয়ার ফ্রিকোয়েন্সির গল্প বলে তাহলে একক কি দেবে, হার্জ। তোমার হয়তো ফ্রিকোয়েন্সি বলেছে অথচ একক দিয়েছে হার্জ, মানে কি বুঝবে যে লিনিয়ার ফ্রিকোয়েন্সির কথা হচ্ছে, ফ্রিকোয়েন্সি দিয়েছে অথচ একক দিয়েছে। ধরো বললো যে কোনো একটা নাম এলসিআর বা কারেন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 র্যাট পার সেকেন্ড, তাহলে কি ফ্রিকোয়েন্সি ধরবে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এত ঘাবড়ানোর দরকার, একক দেখলেই চেনা যায়, কিন্তু কথার সময় অনেক সময় এক একটা বইতে এক এক ভাবে বলে। যাই হোক, তাহলে এটা ওমেগা 1, এটা ওমেগা কি বলছি, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি আমরা কাকে বলছি, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি আমরা বলছি না যে ফ্রিকোয়েন্সিগুলোতে এলসিআর এর ম্যাক্সিমাম পাওয়ারের ঠিক অর্ধেক পাওয়ার পায়, এই যে একদম অর্ধেক পাওয়ার পাচ্ছে সেই দুটো ফ্রিকোয়েন্সিকে বলি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। কথা বোঝা গেল, কি বলি, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। আমরা কিন্তু কিউ গুণক ক্যালকুলেট করবো বলে এত কিছু বার করছি, দেখো কিভাবে ক্যালকুলেট করবো। তাহলে এইবার এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি ব্যান্ড বা পটি ব্যান্ড বলে, কি বলে, পটি বেদ, বা এটাকে ইংরেজি বললে পটি বেদ বা ব্যান্ড উইথ বলা হয়। ঠিক আছে, ব্যান্ড উইথ, ফ্রিকোয়েন্সি বা ব্যান্ড উইথ কি, তাহলে বড় কে W2, ছোট কে ওমেগা 2,
আর ছোটকে ওমেগা 1। তাহলে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 করলে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে পটিবেদ বা ব্যান্ডউইথ। তাহলে পটিবেদ বা ব্যান্ডউইথ কাকে বলে? একটা কার্ভের মানে এলসিআর এর রেজোন্যান্স কার্ভের পটিবেদ কাকে বলে? না, বলবো যে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির পার্থক্যকে বলা হয়, বা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি মানে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি গুলো তফাৎকে আমরা বলবো পটিবেদ বা ব্যান্ডউইথ। কথা ক্লিয়ার? ঠিক আছে। আর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কিন্তু ওমেগা 0। এবার চলে এসো কিউ ফ্যাক্টর আমরা কাকে বলবো, সব বুঝবো। দেখো কিউ ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু লেখা হয় না ওমেগা 0 বাই ডেল্টা ওমেগা। এই যে এটা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি তফাৎটাকে ডেল্টা ওমেগা বা ব্যান্ডউইথ ডেল্টা ওমেগা। ঠিক আছে, তাহলে এটা মানে কি ওমেগা 0 বাই, এটা চান না কিন্তু সদস্যের হাতের লেখা খারাপ, কি করবে? ডেল্টা ওমেগা। তার মানে কিউ ফ্যাক্টর, এই যে কিউ ফ্যাক্টর কাকে বলে? বলবো কোনো একটা এলসিআর বর্তনীর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং ওই এলসিআর বর্তনীর ব্যান্ডউইথ বা পটিবেদের অনুপাতকে আমরা বলবো কি না কিউ ফ্যাক্টর। কিউ ফ্যাক্টরের তাৎপর্যটা কি? কেন হঠাৎ এত কিউ ফ্যাক্টরে ঢুকে গেলাম? মারাত্মক তাৎপর্য। ওই যে বলেছিলাম আগেকার টিভিতে কি হতো, আগেকার টিভির নব ঘোরালেও ধরো তুমি DD1 দেখছো, ওর সাথে সাথে মনে হচ্ছে ডিডি বাংলার ছবিও যেন ঝাপসা ঢুকে যাচ্ছে, যেন ওই চ্যানেলেরও কিছু দেখা যাচ্ছে, একটা ছায়া দেখা যাচ্ছে। কিন্তু এখনকার টিভি দেখবে ঝকঝকে তকতকে। তার কারণটা হচ্ছে কিউ ফ্যাক্টরের গল্প। কি কিউ ফ্যাক্টরের গল্প? না, ভালো করে বোঝো যে এই ডেল্টা ওমেগার ভ্যালু যত কম হবে, খুব ভালো করে বোঝার আছে এই জায়গায়, ডেল্টা ওমেগার ভ্যালু যত কম হবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট, কিন্তু নির্দিষ্ট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির জন্য ডেল্টা ওমেগাটা, অর্থাৎ এটা কম হওয়া মানে কি এই ওমেগা 2 এন্ড ওমেগা 1 আরো কাছাকাছি আছে, যত কম হবে কিউ ফ্যাক্টর তত ভালো হবে, অর্থাৎ বেশি হবে। তাহলে এইটা কম হওয়ার অর্থ কি? এইটা কম হওয়ার অর্থ কার্ভটা তত খাড়া হয়ে যাচ্ছে। মানে ভালো করে বোঝো, এই একটা কার্ভ আর এই একটা কার্ভ। তাহলে দেখো এখানে আঁকি ছবিটা, এই একটা কার্ভ আর এখানে আরেকটা কার্ভ আঁকছি, এই একটা কার্ভ, কোনটার কিউ ফ্যাক্টর বেশি হবে? তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু এই জায়গায়, তাহলে এর ম্যাক্সিমামের ঠিক হাফ, মোটামুটি দেখো মোটামুটি এই সোজা পাচ্ছি, এই একটা পাচ্ছি আর মোটামুটি একটা বিন্দু পাচ্ছি, তাহলে এই হচ্ছে হাফ। তাহলে দেখো এর এই গ্যাপটা কত বেশি, আর এর ক্ষেত্রে এই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর ঠিক হাফ মোটামুটি এরম জায়গায়, তাহলে এই আর এই, তাহলে এই হচ্ছে ওমেগা 2, এই হচ্ছে ওমেগা 1। তাহলে দেখো গ্যাপ অনেক কম, অর্থাৎ ডেল্টা ওমেগা অনেক কম, এক্ষেত্রে ডেল্টা ওমেগা অনেক কম, আর এক্ষেত্রে দেখো ডেল্টা ওমেগা তত বেশি। তার মানে কি ডেল্টা ওমেগা যত কম হবে তত কার্ভ কি হবে, কারণ হাফ ভ্যালু গুলো তত কাছাকাছি, ওমেগা 0 এর কাছাকাছি পেয়েছে, তাহলে যত কম হবে তত খাড়া হয়ে যাবে কার্ভ। আর খাড়া হলে সুবিধা কি, মানে এই তুমি তো চাইছো, ধরো ওই যে বললাম ওই স্টার স্পোর্টস দেখবে, তুমি তো চাইছো শুধু স্টার স্পোর্টসই তোমার তখন ঢুকুক ওর সিগন্যালটাই, অন্য কোনো চ্যানেলের সিগন্যাল তুমি চাইবে না, ও মোটেই না ঢোকে, তাহলে তো ছবি ঝকঝকে থাকবে। তাই এই কিউ ফ্যাক্টর যত বাড়াবে এই কার্ভ খাড়া হবে, তত খাড়া হবে, অর্থাৎ সামান্য ভ্যারিয়েশনে, সামান্য একটু ফ্রিকোয়েন্সি বেশি হলে তার পাওয়ার অনেক ড্রপ করবে, অর্থাৎ ওর ছবি আর বোঝাই যাবে না। এইটাই তো আমরা চাই। তাহলে কিউ ফ্যাক্টর বেশি হওয়ার অর্থ এইটা তত কাছাকাছি চলে আসা, মানে ডেল্টা ওমেগা কাছাকাছি চলে আসা, আর কাছাকাছি চলে আসা মানে কার্ভটা তীক্ষ্ণ হওয়া, অর্থাৎ পিচ বেশি, এটাকে বলে পিচ বেশি, তত পিচ বেশি হয়ে যাবে বা তীক্ষ্ণ হয়ে যাবে। ব্যাপারটা তাৎপর্য সজল স্যার তোমাদের মাথায় এইভাবে কেউ বোঝাবে না ভাই, গ্যারান্টি দিচ্ছি। এই যে বোর্ড ঠোকে না, কলা দেখে নিও, এই জায়গায় এসি তো পড়িয়েছে, দরকার এটা চেক করে নিও, ঠিক আছে। এবার চলে এসো, এইবারে কিউ ফ্যাক্টরের আরো সব, তাহলে কিউ ফ্যাক্টরের তাৎপর্য বুঝলাম, এর ডেফিনিশন বুঝলাম, কিন্তু এবার মুছে দিচ্ছে, সবার লাগবে না, ঠিক আছে। এইবারে কিউ ফ্যাক্টর আরো অনেক ভাবে গণনা করা যায়। কিভাবে গণনা করা যায় দেখানো যায়, এটা গাণিতিকভাবে দেখানো যায়। এটা আপাতত মানে তোমাদের যদি প্রয়োজন হয় আমি বলে দেবো, কোনো একটা রিপ্লাই করবে আমাকে, অল্প একটু ক্যালকুলেশন করলে, এটা কারণ ওটা এখানে গুরুত্বপূর্ণ না, ওই যে একটা ছোট্ট ক্যালকুলেশন আছে, ওটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা প্রমাণ করা যায় যে ডেল্টা ওমেগা ইজ ইকুয়ালস টু, হ্যাঁ এটা ইকুয়ালস টু হচ্ছে আর বাই এল। কি দেখানো যায়, ডেল্টা ওমেগা ইকুয়ালস টু এলসিআর সার্কিটের এই যে ব্যান্ডউইথ যেটা, সেটা আর বাই এল এর সমান।
তাহলে এটা যদি আর বাই এল হয়, দেখো তো এই জায়গাটা আমি এরকম বসিয়ে দিতে পারি, ডেল্টা ওমেগা মানে আর বাই এল, অর্থাৎ ব্যান্ডউইথটাই আর বাই এল। তাহলে দেখো তো এটা এরকম লেখা যাচ্ছে যে ওমেগা 0 এল বাই আর, এই যে ঘুরে যাচ্ছে নিচে আছে তো এই জিনিসটা এইটা। তাহলে এইভাবে কিউ ফ্যাক্টরের আরেকটা অল্টারনেটিভ আমরা সংজ্ঞা পেলাম। কি পেলাম? বলতে পারি কোনো একটা এলসিআর বর্তনীর কিউ ফ্যাক্টর মানে তার এই যে ওমেগা 0 এল মানে কি, ওমেগা 0 এল মানে হচ্ছে এক্সএল, অর্থাৎ আবেশী প্রতিঘাত, তার আবেশী প্রতিঘাত এবং তার রোধের অনুপাতকে বলা হয় কিউ ফ্যাক্টর। এখান থেকে বলতে পারি অনেক হয়ে আছে, অনেক হয়ে আছে, বা এটাকে এরকম লিখতে পারি, দেখো এই যে ওমেগা 0 এল মানে এক্সএল, এক্সএল বাই আর, এক্সএল বাই আর। তাহলে উপরে আমি আই গুণ করছি, নিচেও আমি আই গুণ করছি। সুবিধাটা কি হচ্ছে, আই ইনটু এক্সএল মানে কি, এই আই ইনটু এক্সএল মানে কি ভিএল না, এই যে ভিএল মানে কি এক্ষুনি দেখিয়েছি আই 0 ইনটু ওমেগা এল। তাহলে এই ওমেগা এল মানেই তো এখানে ধরে নিচ্ছি এক্সএল, সরি ওমেগা 0, ঠিক আছে, ওমেগা 0 এল মানে এক্ষেত্রে কি হয়ে যাবে, এটাই তার মানে x0, কারণ এখানে ওমেগাটা ওমেগা 0 হয়ে গেছে, ওমেগাটা ওমেগা 0 হয়ে গেছে, তাহলে ওমেগা 0 এল মানে কি এক্সএল, ওমেগাটাই ওমেগা 0 হয়ে গেছে তো এখন রেজোনেন্স মানে। তাহলে ওমেগা এল লিখছিলাম এতক্ষণ ধরে, এবার কি লিখবো ওমেগা 0 এল। তাহলে ওমেগা 0 এল মানে কি আবেশী প্রতিঘাত, এটা মানে কি, আর আই এর সাথে গুণ করতে মানে এর সাথে এই বাধা বা রোধের মতন, অর্থাৎ যেটা এক্সএল যদি গুণ করি মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে I0 ইনটু এক্সএল। তাহলে ভিএল মানে কি লিখতে পাচ্ছি I0 ইনটু এক্সএল। তাহলে উপরে এটা কি লিখে দিতে পারি, দিতে পারি ভিএল, আর নিচে কি লিখে দিতে পারি আইআর মানে কি, আইআর মানে একদম ঠিক ভিআর, অর্থাৎ রোধের অ্যাক্রসের যে এটা, ঠিক আছে। আবার এটাকে অন্যভাবে লেখা যায়, দেখো ভিএল মানে কি ভিসি, যখন রেজোন্যান্স ঘটে, এই ভালো করে বোঝো, রেজোন্যান্স যখন ঘটে তখন ভিএল সমান ভিসি হয়। ওয়াই কেন হয় দেখিয়ে দিচ্ছি, দেখো তার কারণ হচ্ছে ভিসি মানে হচ্ছে I0 ইনটু 1 বাই ওমেগা 0 সি লিখবো। ভিসি মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে বিভব পতন, ক্যাপাসিটরের অ্যাক্রসে বিভব পতন, সেটা সমান কি লিখবো, ক্যাপাসিটরের অ্যাক্রসে বিভব পতন মানে I0 ইনটু 1 বাই ওমেগা, কারণ এই 1 বাই ওমেগা সিটাই হচ্ছে ধারকী প্রতিঘাত, এবং এখানেও সেই 1 বাই ওমেগা সি পড়েছিলাম, সেটা ওমেগা 0 লিখছি কেন, কারণ এখন তো রেজোন্যান্স ঘটেছে, ওমেগাটা ওমেগা 0 হয়েছে। তার মানে এটা অ্যাকচুয়ালি পাচ্ছি কি I0 ইনটু এক্সি, ঠিক আছে। আবার আমরা কি জানি, যখন রেজোন্যান্স ঘটে তখন এক্সি মানে হয়ে যায় এক্সএল, বহুবার দেখেছি, অর্থাৎ 1 বাই ওমেগা 0 সি মানে ওমেগা 0 এল হয়ে যাবে, তার মানে এটা সমান এটা। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে যেটা এক্সি লিখছি, চাইলে এটা তো এক্সএল ও লিখতে পারতাম, এক্সএল ও লিখতে পারতাম, একই ব্যাপার, এক্সি মানে এক্সএল। তাহলে I0 ইনটু এক্সএল লেখা মানে কি ভিএল, তাহলে ভিএল মানে কি লেখা যায় ভিসি, তাহলে এই জায়গায় ভিএল না লিখে এই জায়গায় ভিসি ও লিখতে পারি, তাহলে ভিসি বাই আরও লেখা। তাহলে কিউ ফ্যাক্টরের কটা ডেফিনেশন হচ্ছে খুব ভালো করে বোঝো, বিভিন্ন ভাবে চেনা যায়, জয়েন্ট নিটের জন্য খুব গুরুত্বপূর্ণ, দেখো বিভিন্ন ভাবে চেনা যায়, 12টার উপরে হয়ে গেছে। দেখো কি, একটা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ব্যান্ডউইথ দিয়ে করা যায়, ডেফিনেশন বলা যায়। একটা কি বলা যায় না, আবেশী প্রতিঘাত এবং ওই রোধের অনুপাত দিয়ে ব্যাখ্যা সংজ্ঞা দেওয়া যায়। আর একটা কি, আবেশকের দুই বিপরীত প্রান্তে বিভব পতন এবং রোধের দুই বিপরীত প্রান্তে বিভব পতনের অনুপাতকে বলা যায় কিউ ফ্যাক্টর। আর একটা, এটা ভিসি, হ্যাঁ এটা এল এর মতো হয়ে গেছে, এটা সি। আর একটা কি বলতে পারি, ধারকের দুই বিপরীত প্রান্তে বিভবের পতন এবং রোধের, এটা ভিআর হবে, সরি ভিআর হবে, কারণ এটা তো ভিআর লিখে দিয়েছিলাম, ভিআর হবে কি, ধারকের দুই বিপরীত প্রান্তে বিভবের পতন এবং রোধের দুই বিপরীত প্রান্তে রোধের পতনের অনুপাত দিয়েও বলা যায় কিউ ফ্যাক্টর। খুব কষ্ট হচ্ছে, গরম হচ্ছে, ফ্যান মানে বন্ধ করে এসব আমার করতে হয়, ঠিক আছে, কারণ নয়তো সাউন্ড নয়েজ হবে, তোমরা কিছুই ধরতে পারবে না। তাহলে আজকে অনেক রাত হয়েছে, এই ক্লাস এই পর্যন্তই। কিউ ফ্যাক্টর ঠিকঠাক বোঝালাম, বাকি আছে কি ট্রান্সফরমার অ্যান্ড এলসি অসিলেশন। পরের ক্লাসে নিশ্চয়ই দেখা হবে। আবার বলছি, ক্লাস যদি লাগে ভালো, বেশি বেশি করে শেয়ার এবং লাইক করো। আবার কোনো একটা কবিতা দিয়ে তোমাদের সাথে দেখা হবে, তোমাদের প্রিয় সজল স্যার, চ্যানেল ফিজিক্স মাল্টিভার্স। টাটা, গুড বাই, গুড নাইট।